এই অতিরিক্ত গরমে সকাল সকাল ঘরে সমস্ত কাজকর্ম রান্না বান্না সেরে নিলাম। রোদ্দুর হয়েছে প্রচণ্ড পরিমাণে, এতটাই রোদ্দুর যে মনে হয় 9টার পরে আর ফাঁকে থাকা যাবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন আর একটা দিনে আপনাদের সাথে নিয়ে আজকে আরও একটা দিন শুরু করলাম। আজকে অফ ক্যামেরাতেই সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তারপরে এই যে মাছেদেরকে খেতে দিতে চলে এলাম। জলটাও একটু অপরিষ্কার হয়েছে অনেক দিন থেকেই, তবে পরিষ্কার করব বলে সময় হয়ে উঠছে না। তো যাই হোক, ওদেরকে খেতে দিলাম আর গাছ থেকে একটা ফুল পেড়ে ভাবছি এখানে যে বুদ্ধের মূর্তিটা আছে ওখানেই দেব। আসলে গাছে প্রচুর ফুল ফোটে, যখন সকালবেলা পুজো করা হয় ওই যে নিচে বাগানে যে ফুলগুলো ফোটে সেইগুলোতেই পুজো করা হয়। আর সাধারণত উপরে গাছের ফুলগুলো নিয়ে যাওয়া হয় না, তাই ভাবলাম এখানে একটা দিই। আর জলখাবারটাও আমি করে নিয়েছিলাম অনেকক্ষণ আগে, যেহেতু আপনাদের দাদা ভাই মা সবাই খেয়ে দিয়ে বেরিয়েছে। তো একটা পরোটা আমি খেয়ে নিচ্ছি, আসলে পরোটা হচ্ছে কালকে। ফেলতে এতই মায়া লাগছিল, ভাবলাম যে আলুর চচ্চড়ি যখন করেছি ওটাকে খেয়ে নিই। তো জানি এই গরমেতে বাসি খাওয়া দাওয়া একদমই ভালো নয় শরীরের পক্ষে, কিন্তু ওই যে মেয়েরা একদমই ফেলে দিতে পারে না, বিশেষ করে আমি একদমই কোনো জিনিস নষ্ট করতে পারি না। তবে যেটা নষ্ট হয়ে যায় সেটা তো ফেলতেই হবে, আর যেহেতু এটা রাত্রিরে হয়েছে তাই আর ফেললাম না, খেয়ে নিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখানে আনাজপত্র নিয়ে বসে পড়েছি। সজনে ডাঁটাগুলো আমাদের এই গাছের, তবে একটু মোটা মোটা হয়ে গেছে, তবে শাঁসালো প্রচণ্ড পরিমাণে। আর তার সাথে নিয়েছি গিমা শাক। এই সময় একটু গিমা শাক, পলতা শাক এইসব খেতে ভীষণই ভালো লাগে। আর আজকে তেঁতুর চচ্চড়ি করব। তবে গিমা শাকটা যে খুব অতিরিক্ত তিতো হয় তা কিন্তু নয়, হালকাই হয়। তবে এই সময় একটুখানি তেতো খেতেও ভালো লাগে আর খাওয়াটাও কিন্তু ভীষণ উপকারী। জানেন তো, আগে আমার ছেলে এইসব খেতই না, আর এখন যখন বাড়ির বাইরে থাকে এইসব রান্নাগুলো পায় না, তখন বলে যে বাড়ি গেলে এই গিমে শাকের চচ্চড়ি, তারপরে শাক চচ্চড়ি এগুলো কিন্তু করো। তো যাই হোক, এখানে দেখুন আনাজগুলো আমি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আমের চাটনি করব, তার সাথে বেগুন ভাজা আর ডাঁটা দিয়ে আর শাক দিয়ে চচ্চড়ি। চলুন তাহলে রান্নাটা বসিয়ে নিই। যত বেলা হচ্ছে তত মনে হচ্ছে এই আগুনের তাপে নিজেও বুঝি ভাজা ভাজা হয়ে যাব। কেননা ওই যে বললাম 9টার পরে মনে হচ্ছে ফাঁকে আর বেরোবো না, এতটাই তাপ থাকে রোদ্দুরের। তাই চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি এই সব রান্না বান্না করে গুছিয়ে নিতে। কেননা শুধু তো রান্না বান্না না, তার সাথে রয়েছে বাসনপত্র ধোয়া মাজা। আবার আমার একটা অভ্যাস কি আছে বলুন তো, এই যে রান্না টান্না করে নিয়ে সকালে তো একবার ঘর মোছা হয়েছে, আরও একবার মুছে নিই। আসলে যে পায়ে পায়ে একটু ধুলো হয়, আর অপরিষ্কার ঘরে আমার একদমই থাকতে ভালো লাগে না, তাই একটু মুছেও নিই, উঠানটা একটু ঝাঁট দিয়ে নিই। এইভাবে করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এটা আমাদের গাছেরই বেগুন, যদিও বেশিরভাগ সবজিপত্র খাই আমরা আমাদের চাষেরই। তবে ওই যে পুরাতন শীতকালে যে জমিতে বেগুন হয়েছিল, তো গাছ এখনও আছে, গাছকে তোলা হয়নি। আর সেই গাছের ফাঁকে ফাঁকে মানে খুব সুন্দর বেগুন হচ্ছে। আর সেখান থেকেই মা নিয়ে এসেছিল, ভাবলাম যে আজকে একটুখানি ভাজা করি। আসলে এই বেগুন ভাজা খেতে শীতকালটা ভীষণ ভালো লাগে, আর যদিও গরমকালে এমন নয় যে খারাপ লাগে, তবুও শীতকালের আমার মনে হয় যেন সব থেকে বেশি ভালো লাগে, তাই না বলুন? এই যে এক হাতে পাতার জাল ঠেলছি বা কাঠ দিচ্ছি, আর অন্য হাতে রান্নাটা সেরে নিচ্ছি। লাল লাল করে বেশ বেগুনগুলো ভেজে নিয়েছি। আসলে আমার মনে হয় যে সাধারণ রান্না হলেও সেই রান্নাটা যদি একটু গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু আশেপাশে আমাদের মতো যারা গ্রামে থাকি তাদের আশেপাশের যে সমস্ত আনাজপত্র পড়ে থাকে সেই দিয়েও কিন্তু সুন্দর রান্নাটা হয়। গিমা শাক কোথাও বুনতে হয় না, ওটা কিন্তু জমির মধ্যেই হয়। মানে ওই যে দানাগুলো পড়ে প্রত্যেক বছর, কিন্তু এই গরমকালে এই গিমা শাকটা হয়ে থাকে।
না এর জন্য কোনো সার মাটি জলের প্রয়োজন হয় আর না কোনো যত্নের। এটা কিন্তু অযত্নেই বেড়ে ওঠে, কিন্তু আমাদের শরীরের অনেক উপকার দিয়ে থাকে। তো যাই হোক, জানি না অনেক জ্ঞানের কথা বলে ফেললাম কি না, তবে আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাবো। আর একদিন আগেই গেল পয়লা বৈশাখ, আর কয়েকদিন আগে এত বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যে বৈশাখ মাসেও এবছর বুঝি ভালো গরম পড়বে না, কিন্তু পয়লা বৈশাখ থেকে যে শুরু হয়েছে রোদ্দুর, আর এবার মনে হচ্ছে হ্যাঁ বৈশাখ মাস এসে গেছে। এই যে সংক্রান্তি গেল, সবার বাড়িতেই পুজো আচ্ছা অনেক কিছু হয়েছে, তবে আমাদের বাড়িতেও নিয়ম ছিল পুজোর, কিন্তু আমাদের যে কুলপুরোহিত ওনার বাবা মারা গেছেন, তার ফলে সংক্রান্তির পুজোটা হয়নি, ওটা পরে হবে। যেহেতু ওষুধ গায়ে পুজো করতে নেই আর উনি কোনো ব্রাহ্মণ অন্য কোনো জোগাড় করতে পারেননি, ফলে পুজোটা পরে হবে, মানে এই যে জ্যৈষ্ঠ মাসের যে পুজোটা হবে তখন হবে। তো যাই হোক, এখানে অনেকটা রান্নাবান্না আগিয়ে নিয়েছি আর ডাঁটাগুলো আলুগুলো তুলে দিয়ে রেগুলার যে মশলাগুলো থাকে সেটাই দিচ্ছি। তবে সব সময় যে আমি জিরে ধনে এইগুলো দিই তা কিন্তু নয়, আর এমনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োই দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তরকারিটা সাঁতলে নেব। আসলে এই গরমে যতই কম তেল ঝাল মশলা খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে ভালো আর খেতেও ভালো লাগে হালকা পাতলা রান্না। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব, সিদ্ধ হতে থাকবে ততক্ষণ। টুকটাক যে হাতের কাছে বাসনপত্র থাকবে সেগুলো ধুয়ে নেব। তো এই রকম প্ল্যান করে রান্নাটা করি। আসলে কাঠের উনানে সবসময় জাল দিতে হয়, কিন্তু দু একটা কাঠ দিয়ে বসিয়ে দিলে বাকি কাজগুলো করা যায়। গ্যাস যেমন একদম নিশ্চিন্তে থাকা যায়, এটা কিন্তু নিশ্চিন্তে থাকা যায় না। তবে গ্যাসে যেমন তরকারি বসিয়ে দিয়ে একটু অন্যমনস্ক হলে পুড়ে যায়, আর কাঠে সেটা হয় না, কেননা আগুনটা আস্তে আস্তে নিভে যায়। তো এই যে একটুখানি পেঁয়াজকে ফোড়ন দিয়ে তারপরে তরকারিটা ঢেলে দিলাম আর লাস্টে এই যে শাকটাও তুলে দিলাম, ফলে তেতোটাও খুব কম হবে। তো যাই হোক, এই রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই মধ্যবিত্তে সাধারণ ছিমছাম রান্না বান্না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটার পরে আমটকটা করে নেব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। মাছটা কদিন ধরে আসছে না বিক্রি করতে, জানি না কি হয়েছে, যিনি মাছ দেন ওনার হয়তো কোনো অনুষ্ঠান বাড়ি বা শরীর খারাপ যাই হোক হয়তো হয়েছে, তো উনি মাছ দিতে আসেননি, ফলে মাছটাও হয়নি। আর বাজারে আছে জানি, কিন্তু সকালবেলা আপনাদের দাদাভাই একদমই সময় পায় না বাজার থেকে মাছ আনতে। এখানে আমের টকটাও বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়েছি, অল্প পরিমাণে মানে মিষ্টি মিষ্টি হবে সেই পরিমাণে চিনি দিয়েছি। তো ভাবছি কিছু আম পেড়ে গুড় আম করে রাখবো, যখনই আকাশে মেঘ দেখি তখনই মনে হয় যে এবার বুঝি আমগুলো থাকবে না। তো এখানে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম আর ভাতটাও তারপরে চাপিয়ে দিয়েছিলাম হয়ে যেতে। বাসনপত্র কিছু ছিল ওই কড়া হাঁড়ি সেই সব মেজে এই যে স্নান করে চলে এসেছি চুল আঁচড়াতে। আর আমার যে কি পরিমাণে চুল উঠছে কি বলবো, শুধু আজকে নয় 1 বছর ধরে সম পরিমাণে চুল উঠছে। তার জন্য যে কত ডাক্তার দেখিয়েছি, কত যে ট্রিটমেন্ট করছি তার নেই ঠিক, দেখেছেন পুরো মাথাটা আমার ফাঁকা হয়ে গেছে। আর এটা অবশ্যই ওই যে বললাম আমার হিমোগ্লোবিনের প্রবলেম আছে, লাস্টে দেখা গেল যে ওই হিমোগ্লোবিনের জন্যই এই চুলটা এত পরিমাণে উঠেছিল। তো এই যে এবার খাওয়া দাওয়ার পালাটা শুধু বাকি রয়েছে। স্নান টান হয়ে গেছে আর সকালে সমস্ত কাজও হয়ে গেছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি সামনাসামনি। তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম আর সকাল সকাল রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে, এখন স্নানটা করে নিলাম আর এরপরে খাওয়া দাওয়া একটুখানি বাকি আছে। আর এই যে আমার ঘরে নতুন অতিথি, আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবুও জানাবেন যে কেমন হয়েছে। আসলে সত্যি আমার কাছে একটা
খুবই বড় পাওনা। তো যাই হোক, বেলা অনেক হয়েছে, তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এইভাবেই রোদ্দুর ওঠার আগে গরমের দিনে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এটা হলো বিকেলবেলা, সকালের দিকে জল দিয়েছিলাম, গাছগুলো একটু ভিজে ভিজে আছে, ভাবলাম যে এ বেলাটা দেবো না। তো শশা জমিতে এসেছি, আর ওই যে দূরে ট্রেন আসছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার।